আজকের এই নতুন বিশ্লেষণে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমরা ঠিক সেখান থেকেই গল্পটা শুরু করছি, যেখানে তারেকের সেই রুদ্ধশ্বাস কাহিনীটি শেষ হয়েছিল। একটা ব্যাপার শুরুতেই মনে করিয়ে দিই, আজকের আলোচনা যখনই স্ক্রিনে কোনো নতুন ইংরেজি শব্দ ফুটে উঠবে, তখন একটা বিশেষ অডিও চাইম বা সংকেত শুনতে পাবেন। এই শব্দগুলো শুধু যে গল্পের গভীরতা বুঝতে সাহায্য করবে তা নয়, আপনাদের ইংরেজি শব্দভাণ্ডারও দারুণভাবে সমৃদ্ধ করবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। একটু কল্পনা করুন দৃশ্যটা। রাতের ঘুটঘুটে অন্ধকার, আর তারেক একদৃষ্টে তাকিয়ে আছে তার ল্যাপটপের একদম লুমিনাস বা তীব্র উজ্জ্বল স্ক্রিনটার দিকে। এই লুমিনাস আলোতে সে তার জোগাড় করা শত শত প্রমাণের ফাইল তন্ন তন্ন করে খুঁজছে। তার চিন্তাভাবনা কিন্তু একদম লুসিড, মানে একেবারে সুস্পষ্ট আর স্বচ্ছ। সে আসলে এই শহরের মান্ডেন, অর্থাৎ দৈনন্দিন একঘেয়ে আর সাধারণ পার্থিব জীবনের গণ্ডি থেকে বেরিয়ে এসে দারুণ একটা কিছু করতে যাচ্ছে। ভাবুন তো, মানুষের একটা সুস্পষ্ট লক্ষ্য কিভাবে তাকে সাধারণ একটা জীবন থেকে পুরোপুরি আলাদা করে দিতে পারে। সে যত গভীরে যাচ্ছে, প্রতারকদের আসল রূপ ততটাই নগ্ন হয়ে ধরা পড়ছে। সে খেয়াল করল, চক্রের এক সদস্য যে পুলিশের জেরার মুখে সবসময় অসুস্থতার ভান করত, সে আসলে একজন ম্যালিঙ্গারা, মানে যে ইচ্ছে করে অসুস্থতার ভান করে। এই চরম মেনডেশিয়াস বা আপাদমস্তক মিথ্যাবাদী লোকগুলো কাদের টার্গেট করছিল জানেন? সেই সব সাধারণ হতদরিদ্র ছাত্রদের, যাদের পেনিউরি বা চরম দারিদ্র্যকে তারা হাতিয়ার বানিয়েছিল। ভেবে দেখুন, মানুষের অসহায়ত্বকে পুঁজি করে তারা কত বড় অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিল। আচ্ছা, এবার চলুন চক্রের মূল হোতার মানসিকতাটা একটু বোঝার চেষ্টা করি। তার প্রতিটি পদক্ষেপে একটা স্পষ্ট মেগালোম্যানিয়া বা ক্ষমতার মোহ কাজ করছিল। মেগালোমিনিয়া হলো এমন একটা মানসিক অবস্থা বা বিভ্রম, যেখানে মানুষ নিজেকে অসীম ক্ষমতাবান মনে করে, ভাবে সে বুঝি প্রচলিত সমস্ত আইনের ঊর্ধ্বে। এই অহংকার আর মোহই তাকে দিয়ে একের পর এক জঘন্য সব অপরাধ করিয়ে নিচ্ছিল, কোনো অনুশোচনা ছাড়াই। নেতার মানসিকতা যেমন অদ্ভুত, তার চারপাশের মানুষগুলো কিন্তু কম চমকপ্রদ নয়। নেতার আশেপাশে সবসময় কিছু অবসিকুয়াস বা তোষামতকারী চামচা ঘুরঘুর করত, যারা কথায় কথায় শুধু জি হুজুর করত। এরা আবার একই সাথে ছিল অফিসিয়াস, মানে গায়ে পড়ে সাহায্য করার ভান করত বা অনধিকার চর্চা করত। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? এরা নেতার যে কোনো অন্যায়ের প্রতি পুরোপুরি পার্টিজান বা অন্ধভাবে পক্ষপাত দুষ্ট ছিল। তাদের চোখে নেতার কোনো অন্যায়ই যেন অন্যায় নয়। চারপাশের এই দম বন্ধ করা অন্ধকার পরিস্থিতি দেখে তারেকের বারবার মনে হচ্ছিল পুরো সমাজটা যেন এক বিশাল আর নেতিবাচক মেটামরফোসিস বা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এই মেটামরফোসিস হলো এমন এক ধরনের কায়া পরিবর্তন, যেখানে সত্যতা তার সমস্ত মূল্য একেবারে হারিয়ে ফেলেছে। আর ঠিক এই পরিস্থিতিই তাকে একটা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এই অন্ধকারে ডুবে যাওয়া সমাজেই তারেক আবির্ভূত হয় একজন ম্যাভেরিক হিসেবে। ম্যাভেরিক মানে হল এমন একজন স্বতন্ত্র বা প্রথাবিরোধী মানুষ যে স্রোতের বিপরীতে হাঁটার সাহস রাখে। সে এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে একা রুখে দাঁড়ানোর এক দুঃসাহসিক সিদ্ধান্ত নেয়। আর এই একাকী লড়াইয়ের অদম্য ইচ্ছাই তাকে সাধারণ 10টা মানুষের চেয়ে একেবারেই আলাদা করে তোলে। তারেক কিন্তু খুব ভালো করেই জানে, এই বিশাল শক্তিশালী চক্রকে মাটিতে নামিয়ে আনার দায়িত্বটা ভীষণ ওনারাস, মানে প্রচণ্ড কষ্টসাধ্য আর ভারী একটা কাজ। তাই তাকে তার প্রতিটি পদক্ষেপে অত্যন্ত মেটিকুলাস বা অতি যত্নশীল হতে হবে। প্রমাণের বিশাল ডেটাবেসে কোনোভাবেই কোনো পসিটি বা ঘাটতি রাখা যাবে না, কারণ সে জানে ছোট্ট একটা ফাঁকফোকর মানেই পুরো মিশন একদম ভেস্তে যাওয়া। এই পুরোটা সময়ে তারেকের ভেতরে কিন্তু এক বিশাল মানসিক টানাপোড়েন চলছিল। চারদিকে এত দুর্নীতি দেখে সে ভয় পাচ্ছিল, সে কি তবে ধীরে ধীরে একজন মিসান্থ্রোপ বা মনুষ্যবিদ্বেষীতে পরিণত হয়ে যাচ্ছে? তার মন প্রায়ই হতাশায় মরজ বা বিষণ্ণ হয়ে থাকত, কিন্তু পরক্ষণে সে নিজেকে শক্ত হাতে সামলে নেয়। সে বোঝে তাকে রাগ আর ক্ষোভ মিটিগেট করতে হবে, অর্থাৎ উপশম করতে হবে। ভেতরের উত্তাল আবেগকে মলিফাই বা শান্ত করে তাকে লড়তে হবে কেবল বিশুদ্ধ আর অকাট্য যুক্তি দিয়ে। নিজেকে সাইবার দুনিয়ার একজন নিওফাইট বা নিতান্তই নবীন মনে করলেও তারেকের মনোবল ছিল দেখার মতো। সে জানত, যদি তার হাতে একদম সলিড প্রমাণ থাকে, তবে সেই প্রমাণের জোরেই সে আদালতে ওই অপরাধীদের সমস্ত মিথ্যে দাবিকে সম্পূর্ণরূপে নিগেট বা বাতিল করে দিতে পারবে। এটা কিন্তু আমাদের একটা দারুণ শিক্ষা দেয়।
আপনার যদি সদিচ্ছা আর সঠিক প্রমাণ থাকে তবে অনভিজ্ঞতা কখনোই আপনার পথের কাঁটা হতে পারে না। এবার অপরাধীদের মানসিকতার এই বিশ্লেষণটা একটু খেয়াল করুন, এটা সত্যিই চমকপ্রদ। তারেক বুঝতে পারছিল যে এই চক্রের মন একেবারেই ম্যালিয়েবল বা নমনীয় নয়, এদের ভালো কথায় শোধরানো একেবারেই অসম্ভব। বরং এরা তাদের অপরাধের জায়গায় অত্যন্ত অবডরেট বা চরম একঘুঁয়ে আর জেদি। অবৈধ কাজের প্রতি এদের আসক্তি রীতিমতো প্যাথোলজিক্যাল, মানে একেবারে রোগগ্রস্ত বা অস্বাভাবিক পর্যায়ের। আর এত সব জঘন্য কাজেরা করে যাচ্ছে শুধু তাদের অস্টেন্টেশিয়াস অর্থাৎ লোক দেখানো আর জাঁকজমকপূর্ণ বিলাসবহুল জীবনযাপনটা টিকিয়ে রাখার জন্য। আর ঠিক এই কারণে তারেককে তার চূড়ান্ত মাস্টার প্ল্যান সাজাতে হয়। এর প্রথম ধাপটা হল ভবিষ্যতের যে কোনো আইনে বা শারীরিক বিপদকে আগেভাগে অবিয়েট অর্থাৎ প্রতিরোধ করা বা এড়িয়ে চলা। দ্বিতীয় ধাপ, তার সংগ্রহ করা ডিজিটাল প্রমাণগুলো এমনভাবে সুরক্ষিত করা যেন কোনো ক্ষমতাশালী ব্যক্তিও এই সত্যকে অক্লুড বা আড়াল করতে না পারে। আর সবচেয়ে জরুরি তৃতীয় ধাপ, নিজের লক্ষ্য স্থির রাখা, মনকে কোনো অবস্থাতেই আর অসিলেট বা দোলুল্যমান হতে না দেওয়া। এই অসম লড়াইয়ে সমাজ হয়তো প্রথম দিকে তাকে পুরোপুরি ভুল বুঝবে, তার দিকে অপ্রব্রিয়াম বা তীব্র নিন্দা আর কলঙ্ক ছুড়ে দিতে পারে। কিন্তু তারেক এসব গায়েই মাখে না, কারণ সত্য প্রতিষ্ঠার প্রতি তার স্বভাবজাত একটা প্যানচেন্ট বা তীব্র ঝোঁক রয়েছে, যা তাকে কোনোভাবেই পিছপা হতে দেবে না। এখানে তারেক একটা দারুণ বুদ্ধিদীপ্ত কাজ করে। সে কোনো ধরনের পেডান্টিক বা পাণ্ডিত্যপূর্ণ অহেতুক খুঁটিনাটি তর্কে সময় নষ্ট করতে চায়নি। সে খুব ভালো করেই জানে এ ধরনের তর্ক শুধু মূল বিষয় থেকে মানুষের নজর ঘুরিয়ে দেয়। তাই সে সোজা তার অকাট্য প্রমাণগুলো নিয়ে সরাসরি মিডিয়া এবং পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয়। আমাদের এই আলোচনার একদম চরম মুহূর্তে এসে আমরা তারেকের চূড়ান্ত লক্ষ্যটা দেখতে পাই। সে আসলে নিজেকে ন্যায়ের একজন প্যারাগন বা নিখুঁত আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। শত বাধা আর হুমকির মুখেও হার না মেনে ন্যায়ের জন্য লড়াই করে যাওয়ার এই দৃষ্টান্ত তাকে সমাজের কাছে অবিচারের বিরুদ্ধে এক জীবন্ত অনুপ্রেরণা হিসাবে দাঁড় করাবে। তারেকের এই নিঃস্বার্থ সাহসিকতার পেছনের যে ম্যাগনানিমিটি বা মহানুভবতা রয়েছে তা সত্যি অতুলনীয়। আর এখানে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের প্রাত্যহিক জীবনেও তো আমরা নানা অন্যায় আর চ্যালেঞ্জের মুখোমুখি হই, তাই না? তাহলে কিভাবে আমরা আমাদের নিজেদের ভেতরেও এ ধরনের ম্যাগনানিমিটি বা উদারতা জাগ্রত করতে পারি, যাতে সময় এলে আমরাও অন্যায়ের বিরুদ্ধে বুক চিটিয়ে রুখে দাঁড়াতে পারি? একটু ভেবে দেখবেন। আর এই ভাবনার সাথে শেষ করছি আমাদের আজকের বিশ্লেষণ। ভালো থাকবেন।